তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান থেকে বায়ু অধ্যায় পাঠ নেব। তো গত পাঠে তোমরা কিন্তু জেনেছো বায়ু সম্পর্কে কিছু। বায়ু মানে কি? বায়ু মানে বাতাস, তাই না বন্ধুরা? বাতাস কি আমরা চোখে দেখতে পারি? না, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাই না? যেমন মনে করো, যখন খুব ঝড় হয়, গাছপালা ডালপালা সব নড়াচড়া করে, তখন আমরা বুঝতে পারি বাতাস আছে। আবার যখন ধরো তোমার খুব গরম লাগছে, ফ্যান দিয়েছো, পাখা দিয়ে বাতাস করছো, তখন আমরা বায়ু অনুভব করতে পারি। তাছাড়া তোমরা কিন্তু গত পাঠে আমি দেখেছি তোমরা কিন্তু কি করেছো, একটা পলিথিনের ব্যাগে বায়ু ভর্তি করে সুতো দিয়ে মুখ বেঁধে চাপ দিয়ে ছোড়াছুড়ি করে কিন্তু দেখেছো। এর থেকে তোমরা কি বুঝতে পেরেছো? যে বায়ু তোমাদের উপলব্ধি করতে পেরেছো যে বাতাস আছে, বায়ু আছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এখন প্রশ্ন আসছে, এই বায়ু কি কি উপাদান দিয়ে তৈরি, তাই না? এই প্রশ্ন তোমাদের মনে আসছে না বন্ধুরা? ঠিক আসছে। বায়ু অনেক রকম গ্যাস দিয়ে তৈরি, হ্যাঁ, এবং সেই গ্যাসগুলো এক একটা কাজে ব্যবহৃত হয়। আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবো। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পরীক্ষাটি দেখবে, কারণ এই পরীক্ষাটার শেষে কিন্তু আমি তোমাদের এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্ন জিজ্ঞেস করব। তাহলে চলো আমরা পরীক্ষাটি দেখে আসি। খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ পরীক্ষাটি শেষে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করে জেনে নিব যেখানে আমরা কি কি দেখতে পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা পরীক্ষাটি দেখে আসি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে দুটো জার। জার দুটো স্বচ্ছ কাচের হতে হবে, যাতে ভালো করে পরীক্ষাটি পর্যবেক্ষণ করা যায়। আমাদের আর লাগবে একটা ম্যাচ বাক্স, মোমবাতি, আর লাগবে আগরবাতি। তাহলে চলো পরীক্ষাটি করে দেখি। এটা কজার আর এটি খজার। এখন আমরা জার দুটোর ঢাকনা খুলে জার দুটোর মধ্যে দুটো মোমবাতি রাখব। এখন সাবধানতার সাথে মোম দুটি জ্বালিয়ে দেব। দেখো, দুটো জারের মোমবাতি খুব সুন্দর করে জ্বলছে। এখন আমরা ক জারের ঢাকনা বন্ধ করে দেব। দেখো তো এবার কি হচ্ছে। দেখো, ক জারের মোমবাতিটি কি হচ্ছে, দেখো আস্তে আস্তে নিভে গেল। এবার দুটো জ্বলন্ত আগরবাতি জার দুটোর মুখের কাছাকাছি ধরি। এবার খুব ভালো করে লক্ষ্য করো তো কি হচ্ছে। দেখতে পাচ্ছ কি? দেখো, কজারের আগরবাতির ধোঁয়া সোজা উপরে উঠে যাচ্ছে, আর খজারের মোমবাতিটি এখনো খুব সুন্দর করে জ্বলছে, আর আগরবাতির ধোঁয়া খজারের ভেতরেও প্রবেশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো তো পরীক্ষাটি? একটু চিন্তা করে বলো তো, প্রথমে যে আমি মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম দুটো জারে, কি পরিবর্তন হয়েছিল? একটু চিন্তা করো। হ্যাঁ, ঠিক বলেছো, কজারের মোমবাতিটি কিন্তু নিভে গিয়েছিল। কেন নিভে গিয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছো, কারণ আমি কজারের ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। খজারের মোমবাতিটি কিন্তু শেষ পর্যন্ত জ্বলছিল, তাই না? তাহলে একটু চিন্তা করো তো, কেন কজারের মোমবাতিটি নিভে গেল আর খজারের মোমবাতিটি কেন জ্বলছিল? চিন্তা করে কিছু পেলে?
হ্যাঁ, ঠিক বলেছ, আমি কিন্তু কজারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, বন্ধ করে দেওয়াতে কেন এটা নিভে গেল? নিশ্চয়ই কোনো কারণ তো আছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরীক্ষাটাই থেকে এতটুকু তো বুঝতে পেরেছি যে বায়ুতে যে উপাদান আছে তার নাম অক্সিজেন, একটি উপাদানের নাম, যেটার সাহায্যে আগুন জ্বলতে সাহায্য করে। যেহেতু খজারে বাতাসটা আসা যাওয়া করছিল, অক্সিজেনটা আসছে যাচ্ছে, সেই কারণে কিন্তু খজারের আলোটা জ্বলেছিল, মোমবাতিটা জ্বলছিল। আর খজারে যেহেতু বাতাস ঢুকতে পারছে না, বায়ুর যে অক্সিজেন যে উপাদান সেটা যেতে পারছে না, সেই কারণেই কিন্তু মোমবাতিটি নিভে গিয়েছিল। তারপরে কি করেছিলাম? আমরা যে আগরবাতি জ্বালিয়ে কজারের উপর ধরেছিলাম এবং খজারের উপর ধরেছিলাম, কজারের আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল? একটু চিন্তা করো তো। হ্যাঁ, ঠিক বলেছ, কজারের আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে যাচ্ছিল। কেন যাচ্ছিল? একটু চিন্তা করে দেখো। ঠিক ধরেছ, কারণ কজারের ঢাকনাটা বন্ধ ছিল, সেখানে বায়ু ঢুকতে পারছিল না। আর বায়ু ঢুকতে না পারার কারণে সেখানে অক্সিজেনও যাচ্ছিল না, তাই কিন্তু কজারের মোমবাতিটিও নিভে গিয়েছিল। আর বায়ু ভেতরে যাচ্ছিল না জন্য আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছিল। এবং খজারের আগরবাতির ধোঁয়াটা কোন দিকে যাচ্ছিল? খজারের আগরবাতির ধোঁয়া ওপরেও যাচ্ছিল, আবার জারের ভেতরেও কিন্তু ঢুকছিল। কেন ঢুকছিল বন্ধুরা? একটু চিন্তা করো তো। হ্যাঁ, ঠিক ধরেছ, কারণ খজারের ভেতরে বায়ু প্রবেশ করছিল, আর বায়ুর একটি উপাদান অক্সিজেন, সেই অক্সিজেন জারে প্রবেশ করছিল। সেই কারণে কিন্তু খজারের মোমবাতিটা শেষ পর্যন্ত জ্বলছিল। তাহলে বন্ধুরা একটু চিন্তা করো তো, এই পরীক্ষাটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? হ্যাঁ, ঠিক ধরেছ, এই পরীক্ষাটা থেকে আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে বায়ুর একটি উপাদান হচ্ছে অক্সিজেন, যেটা না হলে কিন্তু আগুন জ্বলবে না, আর অক্সিজেন থাকলে আগুন জ্বলবে। তাহলে আমরা এটুকু বলতে পারি যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা খাতায় এই কথাটি লিখে নাও যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। বুঝতে পেরেছ বন্ধুরা? এই পরীক্ষাটা কিন্তু তোমরা চাইলে বাড়িতেও করতে পারবে, তবে খুব সাবধান, একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে। খুব সহজ। আর একটা পরীক্ষাও তোমরা করে দেখতে পারো, একটা মোমবাতি জ্বালিয়ে গ্লাস দিয়ে ঢেকে দেবে, দেখবে কিছুক্ষণ জ্বলে নিভে যাচ্ছে। কেন বলো তো? গ্লাসের ভেতরে যে অক্সিজেনটুকু ছিল সেটু যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মোমবাতিটি জ্বলবে। তোমরা এই পরীক্ষাটা কিন্তু অনেক সহজ, তোমরা চাইলে কিন্তু বাড়িতে করতে পারো, তবে একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে। আর যখন স্কুল খুলবে, স্কুলে গিয়ে কিন্তু তোমার বিজ্ঞান শিক্ষকের সহায়তায় এই পরীক্ষাটা কিন্তু তুমি করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমাদের বিজ্ঞান বইয়ে কি আছে। 38-39 পৃষ্ঠাটা চলো সবাই মিলে খুলি, দেখি এখানে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বই খুলেছো। দেখো তো, আমাদের 39 পৃষ্ঠায় কিন্তু সার সংক্ষেপ আছে না? চলো তো আমরা এটা একটু পড়ে নিই। নিশ্চয়ই পড়েছো বন্ধুরা। আচ্ছা, এবার বলো তো, এই যে খজার, আমরা যে পরীক্ষাটি দেখেছি, এই যে বইয়ের মধ্যেও আছে, দেখো খজারের বোতলের মুখটি খোলা, তাহলে খজারের মোমবাতিটি কেন জ্বলছিল? হ্যাঁ, ঠিক বলেছো, কারণ খজারের ভেতরে বায়ু ছিল, আর বায়ুতে বায়ুর একটি উপাদান অক্সিজেন আছে, যেটি আগুন জ্বলতে সাহায্য করে। তারপরে এই যে কজারের যে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, দেখো তোমাদের এখানে সেটারও ছবি দিয়েছে। তাহলে এখানে কি হয়েছিল? হ্যাঁ, এখানে বায়ু কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছিল না, তার মানে অক্সিজেনও যাচ্ছিল না। এছাড়াও কিন্তু এখানে আর একটা গ্যাস বেড়ে গিয়েছিল, বলো তো সেটা কি? একটু চিন্তা করে। এই জারের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেড়ে গিয়েছিল।
দেখো এই যেখানে বলেছে যে বাতাসে তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, সেটি কি না? কার্বন ডাই অক্সাইড। এটাও কিন্তু বায়ুর একটি উপাদান। এছাড়া অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কি কি উপাদান আছে বায়ুতে, বলো তো দেখি। হ্যাঁ, ঠিক বলেছ, বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ছাড়াও নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি আরো অনেক উপাদান রয়েছে। তাহলে আমরা তো এতক্ষণ সারসংক্ষেপটা পড়ে নিয়েছি, তাই না? পরীক্ষাটাও দেখেছি। চলো তো এই শূন্যস্থানটা আমরা পূরণ করতে পারি কিনা একটু দেখি। দেখো, প্রথমে বলেছে কতে বাতাসে বিভিন্ন ধরনের ড্যাশ রয়েছে। তোমরা তো এতক্ষণ এটা পড়েছো। কি রয়েছে বাতাসে বিভিন্ন রকমের? হ্যাঁ, ঠিক বলেছো, গ্যাস রয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা তোমাদের খাতায় লিখে নিতে পারো। তাহলে এখানে কি লেখা যাবে? গ্যাস। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এবার খ দেখো, বায়ুতে থাকা ড্যাশ গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। আমরা কিন্তু জেনেছি বায়ুতে কিন্তু অনেক রকম উপাদান আছে, তাই না বন্ধুরা? কি কি? একটা জেনেছি অক্সিজেন, একটা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। এছাড়াও কিন্তু আরো অনেক উপাদান আছে। কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করেছিল কোনটি? মনে করো তো একটু। হ্যাঁ, ঠিক বলেছ, অক্সিজেন। তাহলে এখানে কি হবে? অক্সিজেন। অক্সিজেন বানানটা কিন্তু ঠিক করে লিখবে। বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। এবার গ নাম্বারটার দিকে দেখো, ড্যাশ কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। তার মানে কি? আগুন জ্বলতে সাহায্য করছে না, কি করছে? আগুনকে নিভিয়ে দিচ্ছে। এটা কোন উপাদান মনে করো তো দেখি একটু। হ্যাঁ, ঠিক বলেছ, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তাহলে কি হলো? কার্বন ডাই অক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না, সাহায্য করে না। এবার দেখি শেষে, বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ড্যাশ ড্যাশ ইত্যাদি থাকে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়া আরো কিন্তু দুটো উপাদানের নাম আমরা কিন্তু জেনেছি সারসংক্ষেপ থেকে, তাই না বন্ধুরা? একটু মনে করো তো। হ্যাঁ, ঠিক ধরেছো। একটা হচ্ছে কি? নাইট্রোজেন, আর একটা কি? জলীয় বাষ্প। তাহলে আমরা এখানে কি লিখব? নাইট্রোজেন। আর একটা কি? জলীয় বাষ্প। তাহলে আমরা লিখে ফেলি জলীয় বাষ্প। তাহলে লিখেছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতার মধ্যে? ঠিক আছে। তাহলে আজকে আমরা কি পড়লাম একটু চলো তো মনে করি। আমরা কিন্তু আজকে জেনেছি বায়ুতে কি কি উপাদান আছে। অনেকগুলো উপাদানের আমরা নাম কিন্তু আজকে জানতে পেরেছি, যে বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প এইসব উপাদান আছে। আর কি জেনেছি? যে বায়ুর যে উপাদান অক্সিজেন, এটা ছাড়া আগুন কোনোভাবেই জ্বলবে না, তাই না? তাহলে আগুনকে জ্বলতে সাহায্য করে বায়ুর কোন উপাদান? অক্সিজেন। এবং কোন উপাদানটা বেশি হয়ে গেলে আগুন জ্বলবে না, নিভে যাবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কিন্তু শূন্যস্থান পূরণের মাধ্যমে আমাদের পাঠটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি, তাই না? চলো আমরা বাড়ির কাজ নিয়ে নেই। আমাদের দুটো ছোট্ট প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 নম্বর, বায়ুর 4টি উপাদানের নাম লিখো। এবং 2 নম্বর, বায়ুর কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়ির কাজটি একটি খাতার মধ্যে সুন্দর করে করবে। তার সাথে কিন্তু বাবা মার সহায়তায় ওই পরীক্ষাটাইও কিন্তু তোমরা হাতে কলমে করবে, ঠিক আছে? এবং স্কুল খোলার পরে বিষয় শিক্ষককে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তর দুটো অবশ্যই দেখাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।
Hello students, how are you? I'm fine. I hope you are fine and you stay at home. Okay students? Okay, let's start our class. At first, I'm going to show you something. For this, I'm drawing something. Please look at this. What do I draw? I draw a chair. I draw chair. Okay? Good. Chair আমরা কেন ব্যবহার করি বলো তো? বসার জন্য. For sit. Okay. তাহলে আমি একটি চেয়ারে বসে আছি। এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? I sit on a chair. তাই না? I sit on a chair. I sit on a chair. এখন এইটাকে আমরা কোয়েশ্চেন করব কি ব্যবহার করে with WH words WH words WH words আমরা কোয়েশ্চেন করব WH words ব্যবহার করে WH words গুলো কোয়েশ্চেন ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে এর পরিবর্তে আমরা ব্যবহার করব where মনে রাখতে হবে এটাকে where বলা যাবে না the sound is where okay তাহলে এখন আমরা এই where ব্যবহার করে কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা কি করব বলো তো আমরা করব where তারপর ব্যবহার করতে হবে একটা ওয়ার্ড সেটি হচ্ছে do কোন ওয়ার্ডটি ব্যবহার করব আমরা do where do where do okay তাহলে আমাদের কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে কোশ্চেন দাঁড়াচ্ছে where do I sit I repeat where do I sit I sit on a chair এটার জন্য আমরা লিখলাম where do I sit please repeat after me where do I sit very good এবার আমাদেরকে আরেকটু লক্ষ্য করতে হবে এখন যদি এখানে অনেকগুলো চেয়ার থাকতো আমরা অনেকে মিলে বসতাম যেমন তোমরা কি করো ক্লাসে আমরা অনেকে বসি না বেঞ্চগুলোতে এখন চেয়ারের বদলে আমরা যাচ্ছি বেঞ্চে তুমি আমার কাছে বলছো এইভাবে মনে করে নাও যে আমরা বেঞ্চে বসে আছি তাহলে কি বলবে তুমি বলবে we sit on the bench তাই না তুমি বলবে we sit on the bench ওকে তাহলে আমি সেন্টেন্সটি লিখছি we sit on the bench we sit on the bench এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে ওই on the bench কে আমরা বাদ দিয়ে কোশ্চেনটি করব তো on the bench যদি আমরা বাদ দিতে যাই কি করব আগের মতো where do we sit very good আমাদের বলতে হবে where do we sit again where do we sit the question is where do we sit where do we sit very good
এখন ধরো আগে আমি বলেছিলাম আই সিট অন দ্য চেয়ার, তাই না? তো সেক্ষেত্রে তুমি যদি আমাকে প্রশ্নটি করতে, কি করতে? তুমি আমাকে প্রশ্নটি এভাবে করতে, ওয়ার ডু ইউ সিট, তাই না? ঠিক তাই। তাহলে আমরা আরেকটা প্রশ্নের ফরম্যাট দেখে নিই। দেখো, আমি আমার হাতে দুটো ডল নিয়েছি, ঠিক আছে? এখন এই ডলগুলোকে আমি চেয়ারে বসালাম। ওকে, আমরা এই ডলগুলোকে চেয়ারে বসাচ্ছি। গুড। সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্য করে আমি প্রশ্নটি এভাবে করছি, ওয়ার ডু দে সিট? ওয়ার ডু দে সিট? ওকে, কারণ ওরা চেয়ারে বসেছিল, তখন আমরা সেন্টেন্সটা কি বলেছিলাম? আমরা বলতে পারছি দে সিট অন দ্য চেয়ার, দে সিট অন দ্য চেয়ার। আর প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য, যখন আমি প্রশ্ন করছি তখন আমি কিভাবে করলাম, ওয়ার ডু দে সিট, তাই না? চলো তাহলে আমরা 4টি প্রশ্ন লিখে নিই। আমাদের প্রথম প্রশ্নটি ছিল ওয়ার ডু আই সিট। এরপর আমরা বলেছিলাম ওয়ার ডু উই সিট। এরপর আমরা বলেছি ওয়ার ডু ইউ সিট, এবং শেষে বলেছিলাম ওয়ার ডু দে সিট। তার মানে আমরা কি বুঝতে পারলাম বলো তো? আমরা বুঝতে পারলাম আমরা যখন প্রোনাউন আই, উই, দে এবং ইউ ব্যবহার করব, তার প্রথমে আমাদেরকে ব্যবহার করতে হবে ডু। ওকে, প্রোনাউন আই, উই, দে, ইউ, এর প্রথমে আমরা ব্যবহার করব ডু। WH ওয়ার্ডের পর আমাদের কি ব্যবহার করতে হবে? ডু। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে, ধরো তুমি কোনো একটা পার্টিতে গেছো বা অনুষ্ঠানে গেছো, সেখানে অনেক লোকজন আছে। তুমি কি সবাইকে চেনো? চিনতেও পারো, আবার নাও পারো। সেক্ষেত্রে ধরো সেখানে আমিও আছি, আমি নিজেকেই নিজে প্রশ্ন করছি, এই পার্টিতে বা এই অনুষ্ঠানে আমি কাকে চিনি? ঠিক তাই, আমি কাকে চিনি? সেক্ষেত্রে আমার প্রশ্নটি কি দিয়ে হবে বলো তো? হ্যাঁ, আমাদের প্রশ্নটি হবে হু দিয়ে। আমাদের WH ওয়ার্ড হচ্ছে তখন হু। ওকে, আর আমরা আগেই বলেছিলাম নিজের ক্ষেত্রে মানে আই, এর আগে কি হবে? ডু। তাহলে প্রশ্নটি হচ্ছে হু ডু আই নো? হু ডু আই নো? ভেরি গুড, খুবই ভালো। এবার এই যে লোকজন আছে এর মাঝখান থেকে তুমি কাকে চেনো সেজন্য প্রশ্ন করছি, তখন কি হবে? হু ডু ইউ নো? ওকে, ভেরি গুড। এবার আমি জানতে চাচ্ছি আমরা দুজনেই কাকে চিনি বা আমরা তিনজন কাকে চিনি? সেক্ষেত্রে প্রশ্নটি হবে হু ডু উই নো? হু ডু উই নো? এরপর আমরা না, অন্যরা কাদেরকে চেনে? সেক্ষেত্রে অনেক লোকজনের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে কি হবে? তখন হবে হু ডু দে নো? হু ডু দে নো? ওকে, ভেরি গুড। তাহলে কোশ্চেনগুলো আমরা লিখে নিচ্ছি। হু ডু আই নো? হু ডু আই নো? হু ডু ইউ নো? এরপর হচ্ছে হু ডু উই নো? এরপর হচ্ছে হু ডু দে নো?
who do, they know. ভেরি গুড, খুবই ভালো হলো। এবার চলো অন্য কিছু করি। আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছ, তাই না? এটি একটি বক্স। এবার বক্সটি কিভাবে খুলতে হয় আমি একটু চিন্তা করছি। কিভাবে খুলবো বক্সটি? কিভাবে? সেক্ষেত্রে কিভাবের জন্য আমাদের WH ওয়ার্ড কোনটা হবে বলো তো? কিভাবের জন্য আমাদের WH ওয়ার্ড হবে হাউ। আর খোলার জন্য ওপেন। খোলার জন্য আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করি সেটি হচ্ছে ওপেন। খোলার জন্য আমাদের WH ওয়ার্ড হচ্ছে হাউ, হাউ ডু। এখন আমি কিভাবে এটা খুলবো? তাহলে প্রশ্ন হচ্ছে হাউ ডু আই ওপেন দিস, হাউ ডু আই ওপেন দিস, হাউ ডু আই ওপেন দিস, হাউ ডু আই ওপেন দিস। এবার ও এটা ওপেন করার ব্যাপারে আমাকে প্রশ্ন করছে। কি বলছো তুমি বলো? ও বলছে দেখো হাউ ডু ইউ ওপেন দিস। ও এটা হাতে নিয়ে আমাকে বলছে হাউ ডু ইউ ওপেন দিস, হাউ ডু ইউ ওপেন দিস। এবার আমরা দুজনেই চিন্তিত, তার মানে এবার দেখো আমরা দুজনে মিলে একসাথে বলছি হাউ ডু উই ওপেন দিস, হাউ ডু উই ওপেন দিস, হাউ ডু উই ওপেন দিস। এবার আমি আর খুলতে চাইছি না, আমি চাইছি এবার দেখো ওরা কিভাবে খুলবে তা নিয়ে আমি চিন্তা করছি। আমি ওদের জন্য প্রশ্ন করছি হাউ ডু দে ওপেন দিস, 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 হাউ ডু দে ওপেন দিস। ওকে, হাউ ডু দে ওপেন দিস। এতক্ষণ আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করলাম প্রোনাউন, সেগুলো ছিল আই, উই, ইউ এবং দে। ওকে, নাও I'm going to do something different. That is, I want to use she or he. Now, এবার কিন্তু আমি আছি না, দেখো ওকে দিয়ে আমি কিছু করাচ্ছি। She draws a flower. Okay, she draws a flower. এবার বলো ও কি আঁকলো, এর জন্য আমি কি প্রশ্ন করব? ও কি এঁকেছিল, এর জন্য আমি কি প্রশ্ন করব? আমি প্রশ্ন করব হোয়াট। আমরা আগে ব্যবহার করেছিলাম ডু, কিন্তু এবার ব্যবহার করব আমরা ডাজ। What does? What does she draw? What does she draw? Very good. What does she draw? আচ্ছা বলো তো, ও যদি মেয়ে না হয়ে ছেলে হতো, if এখানে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তখন আমরা কি করতাম বলো তো? তখন আমরা ব্যবহার করতাম হি, তাই না? অফকোর্স। তখন আমরা লিখতাম হোয়াট ডাজ হি ড্র, হোয়াট ডাজ হি ড্র। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যখন আই, উই, ইউ
and they ব্যবহার করেছি তখন আমরা WH ওয়ার্ডের পর ব্যবহার করেছি do, আর এবার যখন আমরা ব্যবহার করছি he অথবা she তখন আমরা ব্যবহার করছি WH ওয়ার্ডের পর does। ও বলল I get up at 7 a.m. কি বলল? I get up at 7 a.m. ও কখন ঘুম থেকে ওঠে এই প্রশ্নটা আমি ওকে করছি। সেক্ষেত্রে আমি কিভাবে প্রশ্নটা করছি? When does she get up? When does she get up? দেখো ও বলেছিল I get up at 7 a.m. আর আমি ওকে প্রশ্ন করছি ওর ব্যাপারে। When does she get up? When does she get up? বুঝতে পারলে? Good. তাহলে এবার আমরা লিখছি when does she get up? আর যদি ও মেয়ে না হয়ে ছেলে হতো সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা ব্যবহার করতাম he। ঠিক আছে? When does he get up? Okay students, আমরা এখন সবাই করোনাকালীন সময়ে বাড়িতে আছি, তাই না? বলো তো, তোমার বাবা কি বাড়িতে আছেন? হ্যাঁ, তোমার বাবাও বাড়িতে আছেন। কেন? কারণ আমরা করোনাকালীন সময়ে সংক্রমণ এড়াতে বাড়িতে অবস্থান করছি। তোমার মাও নিশ্চয়ই বাড়িতে আছেন, তাই না? ঠিক তাই। তার মানে তোমার বাবা কেন বাড়িতে আছেন, তোমার মা কেন বাড়িতে আছেন, এই প্রশ্নগুলোকে যদি আমরা হি এবং শি ব্যবহার করে করি কিভাবে করব? আমরা করব why does he at home? WH ওয়ার্ড আমরা কি লিখলাম এখানে? এটাকে আমরা why বলবো না, এটা হচ্ছে why। তিনি কেন বাড়িতে আছেন? Why does he at home? ঠিক এমনি ভাবে তোমার মায়ের জন্য যদি প্রশ্নটি করি কি বলবো? তিনি কেন বাড়িতে আছেন? ব্যবহার করতে হবে she। Why does she at home? Very good. আচ্ছা, এবার বলো তো এখন কেন বৃষ্টি হচ্ছে? এই সিজনে কেন বৃষ্টি হয়? কারণ হচ্ছে বৈশাখ মাসে কালবৈশাখী হয়, তাই না? কালবৈশাখীর সাথে সাথে বৃষ্টি হয়। তাহলে বাইরে বৃষ্টি হচ্ছে কেন হচ্ছে? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব it। it এবং কোশ্চেনটি হবে why does it rain? I repeat, why does it rain? Why does it rain? Okay students, please look at your book. What is your friend's name? Number 1, what is your friend's name? Then second question, where blank they live? blank আমরা কি লিখব তাহলে? যেহেতু দে দেওয়া আছে আমাদেরকে সামনে দিতে হবে to। where do they live? Where do they live? Good. What is your father's name? Number 2, what is your father's name? এরপর দেওয়া আছে what blank he do? কি হবে তাহলে? he দেওয়া আছে, আমাদের মনে রাখতে হবে he, she, it এর বেলায় আমরা WH ওয়ার্ডের পর ব্যবহার করব does। What does he do? What does he do? Very good. Number 3, when dash we leave school today? When dash we leave school today? We, সুতরাং সামনে দিতে হবে do। When do we leave school today? When do we leave school today? Very good. Number 4, who blank you sit next to in school? Who dash you sit, you, তার মানে আমাদের ড্যাশে দিতে হবে to। Very good. তার মানে আমরা কিভাবে বলবো? Who do you sit next to in school? Who do you sit next to in school? Who do you sit next to in school? Number 5, what is your mother's name? What is your mother's name? What dash or blank she do? What does she do? Very good. How
ড্যাশ দ্য বিস্কিটস টেস্ট। একটু খেয়াল করতে হবে, আমরা শুধু বলেছিলাম হি শি ইট, তখন আমরা ডাস ব্যবহার করব। এখানে আছে বিস্কিটস, তার মানে নট বিস্কিট, একটা বিস্কিট না, বিস্কিটস, যে কারণে আমরা এখানে ব্যবহার করব ডু। হাউ ডু দ্য বিস্কিটস টেস্ট? We are in English class now, number 7. We are in English class now. When dash it finish? It. তার মানে কি ব্যবহার করব? Does. Good. When does it finish? When does it finish? Number 8. When dash you get up in the morning? When dash you get up in the morning? You. তাহলে কি বলতে হবে? Do. When do you get up in the morning? When do you get up in the morning? Very good. Number 9. What dash you do on the weekend? What dash you do on the weekend? কি বলবো? What do you do on the weekend? What do you do on the weekend? Number 10. How dash you come to school? How dash you come to school? কি হবে? How do you come to school? How do you come to school? Very good. খুবই ভালো হয়েছে। তাহলে এই কোশ্চেনগুলো আমরা হোমওয়ার্ক হিসেবে ব্যবহার করব। আমরা খাতায় এই সবগুলো কোশ্চেন লিখব এবং স্কুল খোলার পর সেগুলো আমাদের টিচারকে দেখাতে হবে। ঠিক আছে? প্লিজ স্টে এট হোম, বি সেফ অ্যান্ড গুড বাই। থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা গণিত বিষয়ের 6ষ্ঠ অধ্যায়ের বিপরীত ভগ্নাংশ বিষয়ে আলোচনা করব। তাহলে চলো তো বন্ধুরা, আমরা দুটি ভগ্নাংশ লিখি। লক্ষ্য করো, আমি লিখছি প্রথমে 3/2। আরেকটি ভগ্নাংশ লিখছি 7/5। একটু চিন্তা করো, এই দুটি ভগ্নাংশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? একটু চিন্তা করো। তাহলে তোমরা কিন্তু আগের পাঠে এরকম কিন্তু একটি অঙ্ক করেছিলে, তোমাদের কি মনে পড়ে? আচ্ছা, আমি তোমাদের একটু সাহায্য করছি। দেখো তো, 3 নম্বর অনুশীলনীর 15 নম্বর অঙ্কটি কিন্তু তোমরা করেছিলে। দেখো, সেখানে করেছিলে এরকম 13/7 গুণ 13/7। একটি ভগ্নাংশকে একটি ভগ্নাংশ দিয়ে গুণ, মনে পড়ে তোমাদের? হ্যাঁ, ঠিক ধরেছো। এই দেখো, 13কে 13 দিয়ে ভাগ করলে 1, এবং এই 13কেও যদি আমরা 13 দিয়ে ভাগ দিই 1। আবার এই যে 7, দেখো এখানে 7কে 7 দিয়ে ভাগ দিলে 1, এই 7কে 7 দিয়ে ভাগ দিলে 1। দেখো তাহলে কি হলো? ওপরে 1 গুণ 1, তাহলে আমাদের ওপরে 1, আর নিচে 1 গুণ 1 1। তাহলে আমাদের এটার উত্তর কত হলো? 1। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে 13/7কে আমরা কত দিয়ে গুণ করেছি? 13/7। এখানে লব হচ্ছে 7, এই ভগ্নাংশটাতে হর হচ্ছে 7। এই ভগ্নাংশতে 13 হচ্ছে আমাদের হর, এবং এই ভগ্নাংশটিতে 13 হচ্ছে আমাদের লব। তাহলে কি হচ্ছে? দেখো, এখানে যেটা লব সেটা এখানে হয়ে যাচ্ছে হর, আবার এখানে যেটা হর এখানে হয়ে যাচ্ছে সেটা লব, এবং সেটার ফলাফল আমাদের কত এসেছে? গুণফল কত এসেছে? 1। এখানে আমরা ভগ্নাংশ 13/7কে গুণ করেছি 13/7 দিয়ে, তাহলে এটাকে আমরা এর ঠিক বিপরীত বলতে পারছি, তাই না? তাহলে 13/7 বিপরীতটা কি হচ্ছে? 13/7। তাহলে আমরা এই যে 3/2
একে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে 1 হবে? হ্যাঁ, ঠিক ধরেছো। আমরা হর এবং লবকে যদি জায়গা পরিবর্তন করে দেই, দিয়ে যদি এমন লিখি, এখানে লব আছে 2, আমরা এখানে হর করলাম 2, এখানে হর আছে 3, এখানে লব করলাম 3। দেখো তো বন্ধুরা, এখন আমরা এটা কাটাকাটি করলে কি হয়? 3 কে 3 দিয়ে ভাগ করলাম। এবার এই দুটো 2 কে 2 দিয়ে ভাগ করছি, এই দুটাকেও 2 দিয়ে কাটলাম, উত্তর 1। তাহলে দেখো উপরে 1 গুণ 1 1 এবং নিচেও হচ্ছে 1। নিচের 1টা আমরা যদি বাদ দিই তাহলে কি হবে? 1। আমাদের 3-এর 2 কে যদি 3 ভাগের 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে 1। তাহলে এটা এবার তোমরা পারবে না? নিশ্চয়ই পারবে। চলো আমরা এটা করি। লব আছে কত? 5। তাহলে এখানে হর করব কত? 5। আর এখানে হর কত আছে? 7। এখানে তাহলে লব কত করব? 7। ঠিক এইটার বিপরীত, উল্টো। এটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে 7 ভাগের 5, এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 7 ভাগ 5। দেখি আমরা এটাও করি। 7 ভাগের 5 গুণ 7 ভাগ 5। 5 দিয়ে 5 কে ভাগ করলাম, ফল 1। 7 দিয়ে তাহলে আমাদের ফলাফল কত আসলো? 1। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা 7 ভাগের 5 এই ভগ্নাংশটিকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করেছি? লক্ষ্য করো, 7 ভাগ 5, এবং এটার গুণফল কত এসছে? 1। তাহলে 7 ভাগের 5, একটু লক্ষ্য করো, এখানে লব হরের জায়গায় এবং হর লবের জায়গায় স্থানটা পরিবর্তন হয়েছে। তাহলে 7 ভাগের 5 এর বিপরীত ভগ্নাংশ আমরা বলতে পারি 7 ভাগ 5। এটি হচ্ছে আমাদের 7 ভাগের 5 এর বিপরীত ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠায় দেখো, ঠিক এই দুটি ভগ্নাংশই কিন্তু দেয়া আছে, এবং আমরা কিন্তু দেখেছি যে কিভাবে বিপরীত ভগ্নাংশ হবে। কোনো ভগ্নাংশকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, সেটি হচ্ছে ওই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ। তাহলে আমরা একটু খাতায় লিখে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এটা খাতায় লিখে ফেলবো। কি আছে দেখো, একটি সংখ্যা বা একটি ভগ্নাংশ অপর একটি সংখ্যার বা একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি দুইটির গুণফল 1 হয়। তাহলে তোমরা এটি খাতায় লিখে ফেলো, তোমাদের বইয়েও কিন্তু এটা আছে, লিখেছো? এবার দেখো আমরা কি করেছিলাম, ভগ্নাংশের লব ও হর স্থান পরিবর্তন করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়। মনে আছে না তোমাদের? 3-এর 2, এটার স্থান পরিবর্তন করে আমরা কি লিখেছিলাম? 3 ভাগ 2। হর এবং লবে স্থান পরিবর্তন করেছিলাম। ঠিক আরেকটি কি করেছিলাম? 7 ভাগের 5, এর বিপরীত কি লিখেছিলাম? 7 ভাগ 5। তাহলে দেখো এখানে একটা লাল বৃত্ত দেখতে পাচ্ছ, এটা আছে কি? লব। আর হর আছে দেখো সবুজ একটি ত্রিভুজ আকৃতির। এখানে দেখো এর বিপরীত ভগ্নাংশটা কি দেখানো হয়েছে? এই যে লাল বৃত্তটি যেটা লব ছিল, এখানে সেটা কি হয়ে গেছে? হর। এবং এখানে যেটা হর ছিল সবুজ বৃত্ত, এটা কিন্তু বিপরীত ভগ্নাংশতে গিয়ে এটা হয়ে গেছে লব। তাহলে আমরা কি বলবো? ভগ্নাংশের লব ও হর স্থান পরিবর্তন করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইয়ে 54 পৃষ্ঠায় যে বিপরীত ভগ্নাংশগুলো আছে, চলো এবার তাহলে 2-1টা করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 54 পৃষ্ঠার 4 নম্বর অনুশীলনীটিতে দেখো বিপরীত ভগ্নাংশ লিখতে বলেছে। এখন আমরা কিন্তু সূত্রটি পেয়ে গেছি কিভাবে বিপরীত ভগ্নাংশ আমাদের বের করতে হয়। তাহলে দেখো এখানে আমি 2 নম্বরটি দেখাচ্ছি, লক্ষ্য করো বন্ধুরা, কি আছে 2 নম্বর ভগ্নাংশটি? 9 ভাগের 4। 9 ভাগের 4। তাহলে এর বিপরীত ভগ্নাংশ আমরা কিভাবে বের করব? এমন একটা ভগ্নাংশ নিব যা গুণ করলে গুণফল আমাদের 1 হয়, এবং এটা খুব সহজ একটা বুদ্ধি আমরা শিখে ফেলেছি। হর এবং লব জায়গা পরিবর্তন করলেই আমরা কিন্তু বিপরীত ভগ্নাংশটি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা দেখি যে 9 ভাগের 4
গুণ 9/4। এটা দেখি তো গুণ করলে আমাদের গুণফল 1 হয় কিনা। তাহলে আমাদের এটার গুণফল হয়ে গেল 1। তাহলে আমরা 9/4 এর বিপরীত ভগ্নাংশ কত হবে? এর বিপরীত ভগ্নাংশ হবে বিপরীত ভগ্নাংশ 9/4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি সমাধান করি, দেখি 3 নাম্বারটা কি আছে। 3/1। তাহলে আমরা কিন্তু শিখে গেছি কিভাবে বিপরীত ভগ্নাংশ বের করতে হয়। তাহলে আমাদের আর এটা গুণ করে গুণফল 1 করার দরকার নেই। তাহলে আমরা কি লিখতে পারি? 3/1 এর বিপরীত ভগ্নাংশ, এর বিপরীত ভগ্নাংশ 3/1 এর বিপরীত ভগ্নাংশ আমাদের হবে কত? দেখো এখানে 1 কি আছে? এখানে 1 হচ্ছে লব, তাহলে এখানে হর হবে 1, আর এখানে হর আছে 3, তাহলে এখানে লব কত হবে? 3। ঠিক ধরেছো। এখন দেখো যদি 3/1 লিখি, এটার আমরা যদি শুধু 3 লিখি তাহলে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি 3/1 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 3। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর অনুশীলনীটি লক্ষ্য করো, কি লিখেছে? বিপরীত সংখ্যাগুলো লেখো। একটু লক্ষ্য করো, এখানে কিন্তু সব পূর্ণ সংখ্যা দেওয়া আছে, 3, 8, 5, 11। তাহলে আমরা একটু দেখি, প্রথমে 1 নম্বরটার দিকে লক্ষ্য করো, আছে 3। এর আগে আমরা 4 অনুশীলনীতে যে করলাম 3/1 এর বিপরীত ভগ্নাংশ কত ছিল বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, 3 ছিল। তাহলে 3 এর বিপরীত ভগ্নাংশ কত হবে? দেখো তো, আমরা 3 কে কি এভাবে লিখতে পারি? এভাবে লেখা যায় না? যায়। তাহলে এখানে 3 কি? লব, আর 1 হচ্ছে হর। তাহলে এর বিপরীত ভগ্নাংশ কত হবে? এর বিপরীত ভগ্নাংশ হবে 3/1। তাহলে আমরা সহজে লিখতে পারি যে 3 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে, 3 এর বিপরীত ভগ্নাংশ 3/1। এরপরে দেখো আছে 8, ঠিক একই। তাহলে 8 এর বিপরীত ভগ্নাংশ কত হবে? 8/1। এইভাবে কিন্তু আমরা বাকি সবগুলোই কিন্তু করতে পারবো, তাই না? আজকে আমরা তাহলে কি শিখলাম বন্ধুরা? কোনো ভগ্নাংশকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 পাওয়া যায়, সেটি হচ্ছে ওই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ। সব থেকে সহজ উপায় কি? যে ভগ্নাংশটির হর লব যদি জায়গা পরিবর্তন করে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাহলে সেটি হবে তার বিপরীত ভগ্নাংশ। চলো আমরা আরেকটি করি সমাধান। কোনটি করতে চাও? দেখো ওখানে 8 আছে, 5 আছে, 11 আছে। তাহলে আমরা শেষেরটা করি, 11। তাহলে 11-র বিপরীত ভগ্নাংশ কি হবে বন্ধুরা? ঠিক ধরেছো, 11-র বিপরীত ভগ্নাংশ হবে, 11 এর বিপরীত ভগ্নাংশ হবে 11/1। কারণ 11কে যদি আমরা 11/1 দিয়ে গুণ করি, আমাদের গুণফল কিন্তু 1 চলে আসবে। তাহলে অবশ্যই 11-র বিপরীত ভগ্নাংশ হবে 11/1, তাই না? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা বিপরীত ভগ্নাংশ কিভাবে বের করতে হয়, বা বিপরীত ভগ্নাংশ কাকে বলে, বা বিপরীত সংখ্যা কাকে বলে আমরা কিন্তু জানতে পারলাম, তাই না? কোনো ভগ্নাংশকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, সেটি হচ্ছে ওই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ। বা যে সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 পাওয়া যাবে, সেটি হচ্ছে তার বিপরীত সংখ্যা।
তাহলে আমরা ভগ্নাংশ দিয়েও করে দেখেছি এবং পূর্ণ সংখ্যা দিয়েও বিপরীত ভগ্নাংশ বের করতে পেরেছি, তাই না? এবার চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই। বাড়ির কাজ 4 নাম্বার অনুশীলনীর থেকে তোমরা করবে 1 নাম্বারটি আর করবে 4 নাম্বারটি, এবং 5 নাম্বার থেকে আমি করে দিয়েছি তোমাদের 1 এবং 4, তোমরা করবে 2 এবং 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই বাড়ির কাজগুলো অবশ্যই সুন্দর করে খাতায় করবে এবং সংরক্ষণ করবে। বিদ্যালয় খুললে তোমার গণিত শিক্ষককে অবশ্যই কিন্তু বাড়ির কাজটি দেখাতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।